সায়েন্টিফিক অ্যাস্ট্রোলজি ইকুয়ালস টু সায়েন্স, ক্যালকুলেশন, ম্যাথ। আমাদের জীবনে বিফলতার কারণ কি? কোন কোন গ্রহ প্রতিবন্ধকতা সৃষ্টি করছে আমাদের জীবনে? এই ক্যালকুলেটিভ অ্যাস্ট্রোলজি নিয়েই জীবনের নতুন সফলতার খোঁজ দিতে আসছে একেবারে বিজ্ঞানসম্মত অনুষ্ঠান দ্য ক্যালকুলেটিভ অ্যাস্ট্রোলজি। সঙ্গে থাকছেন স্যার সুমন্ত জি চৌধুরী। নমস্কার, দ্য পাওয়ার অফ অ্যাস্ট্রোলজির আজকের এই অনুষ্ঠানে আপনাদের সবাইকে স্বাগত। আজকের এই অনুষ্ঠানটির সূচনাতেই কয়েকটি কথা বলতেই হবে, আমার নিয়মের কথা। যারা যারা সেলিব্রিটি তারা কখনো আমার চেম্বারে আসবেন না। যারা যারা পলিটিশিয়ান তারা কখনো আমার চেম্বারে আসবেন না। আমি সেলিব্রিটিদের, পলিটিশিয়ানদের অনলাইন বা চেম্বারে কোনো প্রেডিকশনই কিন্তু করি না, এটা আমার নিয়ম। যারা যারা আপনারা হাতের মধ্যে জেমস্টোন পরে আছেন এবং আপনারা মনে করছেন যে জেমস্টোনটা রেমেডি, এই বিশ্বাস আপনাদের যাদের যাদের আছে তারা কখনো আমার চেম্বারে আসবেন না। আমি তর্কে বিতর্কে যাবই না যে জেমস্টোন রেমেডি কি রেমেডি নয়, গ্রহের নেগেটিভিটিকে অফ করতে পারে কি পারে না, সে বিতর্কে আমি যাব না। আমার নিয়ম, আমি যখন আপনাদের প্রেডিকশন করব, আমার যখন চেম্বার, তখন আমার চেম্বারের নিয়ম হচ্ছে আপনারা যারা যারা হাতের মধ্যে জেমস্টোন পরেন এবং জেমস্টোনকে রেমেডি বলে বিশ্বাস করেন তারা কখনো কিন্তু আমার চেম্বারে আসবেন না। যারা যারা ভীষণ সিরিয়াস, একজন সায়েন্টিফিক অ্যাস্ট্রোলজারই বা বলবো কেন, একজন অ্যাস্ট্রোলজার, প্রেডিক্টর, সমাজ সংস্কারক নয়। সুতরাং আপনার পজিটিভ সাইড নিয়ে তিনি আলোচনাই করবেন না, তার কারণ পজিটিভ সাইডকে রেকটিফাই করার প্রয়োজন হয় না, রেকটিফিকেশনের কোনো প্রয়োজন হয় না। আপনার নেগেটিভ সাইডটা, আপনার যে নেগেটিভিটি, সেটা কেন, তার উৎসটা কি, সেই উৎসটাকে বের করাটাই কিন্তু একজন অ্যাস্ট্রোলজারের কাজ। এবং আপনি সেই উৎসটা জানবেন, নেগেটিভিটিটা জানবেন, এবং বাই হুক বাই ক্রুক প্রয়োজন হলে আমি ঘটি বাটি বিক্রি করে দেব, কিন্তু নেগেটিভিটিটাকে অফ করব। এতটাই সিরিয়াস যারা, তারা কিন্তু আমার চেম্বারে আসবেন। আমি বিশ্বাস করি এবং আমি মনে করি যে আমাদের যে গ্রহগত অবস্থান, গ্রহের দ্বারা যেহেতু আমরা চালিত এবং পরিচালিত হই, এবং অ্যাস্ট্রোলজিক্যাল প্ল্যানেট যেহেতু রিপ্রেজেন্ট করে আমার হরমোনকে, আকাশের চন্দ্র, সূর্য, মঙ্গল, বুধ, বৃহস্পতি, শুক্র দ্বারা অ্যাস্ট্রোলজিক্যাল যে গ্রহগত অবস্থান বা তার ইমপ্লিমেন্টেশন নয়, পুরোটাই হরমোনাল ফাংশনের উপর নির্ভর করছে। তাই তার রোগকে পুষে রাখা কখনোই উচিত নয়। যে পুষে রাখে, যিনি পুষে রাখেন, তার মানে তিনি নির্বোধ। সেই সমস্ত নির্বোধ মানুষের জন্য আমার চেম্বার কিন্তু নয়। নমস্কার। নমস্কার, আমার জন্ম হচ্ছে শিলিগুড়িতে 21শে জুলাই 1990, 7:31 AM, শিলিগুড়িতে আমার জন্ম। 6963 শিলিগুড়িতে জন্ম? হ্যাঁ, শিলিগুড়িতে আমার জন্ম। 96। আমি প্রথমে একটু বলে নি। হ্যাঁ, অবশ্যই। তুমি জন্মেছ হচ্ছে 21শে জুলাই 1990। 21শে জুলাই 1990, 3639, 7:31 AM, শিলিগুড়ি। আমার কিন্তু তোমাকে খুব চেনা চেনা লাগছে। 21শে জুলাই 1990, 7:31 AM, শিলিগুড়ি। 6963। আমি যদি খুব ভালো মতন সর্বপ্রথম লক্ষ্য করি সেকেন্ড হাউসকে, তাহলে কিন্তু বুধ, এবং সেই বুধ আমি আজকের দিনে কিন্তু যেটা দেখতে পাচ্ছি, সূর্য, বৃহস্পতি এবং কেতুর
তাদের মধ্যে অবস্থান করছে। 11 নম্বর ঘরের অধিপতি গ্রহ কিন্তু বুধ, আবার সেই বুধ কিন্তু সমসপ্তমে 6 নম্বর ঘরকে হিট করছে, রাহুকে। তাহলে রাহু, শনি এবং সূর্য কেতুর অবস্থান। আরে বেটা, তুমি তো আমার কাছে এসছিলে, ক্ষমা করে দিন স্যার, ভুল হয়ে গেছে। এসছিলে তো। এবং তারপর আমি যেটা দেখতে পাচ্ছি, আজকের দিনে কিন্তু টাকা পয়সা সব শেষ করে ফেলে দিয়েছো। আমার কিন্তু পরিষ্কার মনে পড়ছে শিলিগুড়ি থেকে, তাই তো? হ্যাঁ স্যার। শিলিগুড়ি স্টেশনের কাছে কিন্তু তোমার বাড়ি। হ্যাঁ স্যার, আপনি তো তুমি এবং তোমার ওয়াইফ একসাথে এসেছিলে, অনেকদিন আগে, সেটা কিন্তু পরিষ্কার লক্ষ্য করা যাচ্ছে। সত্যি ভগবান। 6965 কানেকশন, 5 নাম্বার ঘরে শনি এবং বৃহস্পতির অবস্থান। সেই বৃহস্পতিকে যদি খুব ভালো মতো লক্ষ্য করা যায়, তাহলে সূর্য এবং কেতুর অবস্থানের মধ্যে রয়েছে, এবং সেটা কিন্তু অ্যাকচুয়ালি 12 নাম্বার ঘর এবং সমসপ্তমী কিন্তু 6 নাম্বার ঘরকে হিট করছে, এবং বৃহস্পতি কিন্তু 8 নাম্বার ঘরের অধিপতি গ্রহ। এবার আমি একটু বলতে শুরু করি, তুমি একটুখানি মাথায় নাও। ঠিক আছে স্যার। তুমি আমার কাছে এসেছিলে সম্ভবত 2022 বা 2021 শেষের দিকে। তখন তুমি আমার কাছে, তুমি এবং তোমার ওয়াইফেরও একটা ডিস্টারবেন্স চলছিল, এবং হ্যাঁ স্যার, আমাদের ডিভোর্স হয়ে তুমি দুজনেরই কিন্তু রেমিডিয়াল প্রসেস অ্যাপ্লাই করো আমার কাছে। এবং তারপর যেখানে তোমার বিজনেস 15,000, 20,000, 30,000 ম্যাক্সিমাম ছিল, আমার এই মুহূর্তে মনে পড়ছে না, সেটা কিন্তু 1 লাখ টাকা ক্রস করে গিয়েছিল। তুমি একটু হু হু করে অন্তত বলো, নয়তো মনে হবে আমি মিথ্যে কথা বলছি। ঠিক স্যার। এবং তারপর সবচেয়ে বড় কথা, 11 নম্বর ঘরে শুক্র এবং মঙ্গল কিন্তু মঙ্গলের ঘরে, আর মঙ্গল কিন্তু 3 নম্বর ঘরে শুক্রকে হিট করছে, যা কিন্তু 10 নম্বর ঘরের অধিপতি গ্রহ এবং 3 নম্বর ঘরের অধিপতি গ্রহ, এবং 11 নম্বর ঘরে কিন্তু বুধের ঘরে চন্দ্রের সাথে বসে রয়েছে। সেই চন্দ্রের ঘরে কিন্তু বৃহস্পতি, কেতু, বুধ এবং সূর্যের অবস্থান। তাহলে একটা জিনিস কিন্তু পরিষ্কার যেটা লক্ষ্য করা যাচ্ছে, যে তারপর কিন্তু তুমি ফাটকাকে বিশ্বাস করলে এবং চটজলদি সফল হওয়ার জন্য তুমি কি করলে? তুমি কিন্তু তোমার পরিশ্রমের জায়গাটা, সাকসেস ইজ দ্য ম্যাক্সিমাম ইউটিলাইজেশন অফ এবিলিটি দ্যাট ইউ হ্যাভ, সেই এবিলিটিকে ভুলে গিয়ে আরো চটজলদি অর্থ ইনকামের চেষ্টায় তুমি কিন্তু লেগে পড়লে। আর ঠিক সেই সময়, অন্তত সেই সময় তুমি গুরু হিসেবে, টিচার হিসেবে, পথ প্রদর্শক হিসেবে স্যার সুমন্ত জি চৌধুরীকে মেনে নিয়েছিলে। তিনি যখন বারণ করলো এই সমস্ত কাজ তুমি করো না, তখন তুমি কি করলে? তখন সুমন্ত জি চৌধুরীকে স্যার থেকে সরিয়ে দিয়ে তাকে দূরে ঠেলে দিলে। তারপরে কি করলে আমি আর কিচ্ছু বলতে চাই না। এবং তারপর আজকের দিনে যেটা লক্ষ্য করা যাচ্ছে, যে তুমি কিন্তু, আমার যতটুকু মনে হয় 9695 কানেকশন, মঙ্গলকে কেন্দ্র ধরে 1/7 ক্যালকুলেশন করলে 1:4 এবং 5:10% মধ্যে দিয়ে শুক্র কিন্তু বুধের ঘরে বসে আছে এবং চন্দ্রকে হিট করছে 1, 2, 3, 4, 5, 6, 7, এবং শনিকে হিট করছে, যা কিন্তু 6 নম্বর এবং 7 নম্বর ঘরের অধিপতি গ্রহ। তাহলে কিন্তু একাধিক উপায় কিন্তু তুমি ইনকাম করতে, এবং তোমার অন্তত 2-3 লক্ষ টাকা পর্যন্ত কমে গিয়েছিল। লোভ বড় মারাত্মক জিনিস, লোভ বড় মারাত্মক জিনিস। হয়ে গেলাম স্যার, বিরাট বড় ভুল হয়ে গেছে, ভুল সিদ্ধান্ত স্যার। আপনাকে অসম্মান করাটা আমার একদম উচিত হয়নি। আমি যেতেই ভুল করলাম, আপনাকে অসম্মান করাটা আমার একদম উচিত হয়নি। আমাকে আপনি ক্ষমা করে দিন। আমি তো তোমার গুরু ছিলাম, আমার একদম আমি তোমার টিচার ছিলাম, আমি তোমার পথ প্রদর্শক ছিলাম। আমার ভুল হয়ে গেছে। তাহলে যখন বললেন না যে তোর দ্বারা আর কিচ্ছু হবে না, তোর পতন অনিবার্য, তখন আমার মাথা ঠিক লাগতে পারিনি। আপনাকে উল্টো কথা বলছি। 15,000, 20,000, 30,000 থেকে যে 2-3 লাখ টাকায় তুমি যে ইনক্রিজ করলে, সফলতা মানে মূলত আমরা 90% কিন্তু অর্থনৈতিক সফলতাকে বুঝি। তাহলে সেই অর্থনৈতিক সফলতাটা তো তুমি গেইন করেছিলে, তুমি তো লাভ করেছিলে। তাহলে তুমি যেখানে 20,000, 25,000, 30,000 ইনকাম করতে, সেখানে 2 লাখ 3 লাখ টাকায় চলে গিয়েছিলে। কিসের ফলে? 2 লাখ টাকায় 3 লাখ টাকা বিজনেস করতে কার দ্বারা? তোমার ডেডিকেশন, ডিভোশন, ডিটারমিনেশন এবং কর্মের মধ্যে দিয়ে। এবং আমি যেরকম বলতাম সেরকম ভাবে তুমি চলতে। তাহলে 30,000 থেকে যখন তুমি 2 লাখ 3 লাখে চলে যেতে পারলে,
সেখান থেকে আরো ইনক্রিজ করার জন্য কেন ফাটকাতে যেতে হলো, তখন কেন তুমি স্যার সুমন্ত জি চৌধুরীকে ডিলিট করলে? বিরাট বড় ভুল করেছি স্যার, বিরাট তুমি বড় কখনো ভুল করেছি, আত্মসমালোচনা করেছো? বিরাট বড় ভুল করেছি বলে কেবলমাত্র আমার পেছনটাকে অফ করে দিলে বা ডিলিট করে দিলে, মুছে দিলে কিন্তু কখনো হয় না। তুমি নিজেকে কখনো রেকটিফিকেশনের জায়গায় যাওনি। যখনই তুমি সফল হলে পাছে মানে তার তোমার চারিপাশে মৌমাছি মাছি ভন ভন করতে শুরু করলো এবং সবাই তোমাকে টোপ দেখাতে, লোভ দেখাতে শুরু করলো। যেই মানুষটা তোমাকে 30,000 থেকে 3 লাখে পৌঁছে দিল, তাকে তখন তুমি শত্রু বলে মনে করলে। স্যার আসলে আমি অনেক ভুল করেছি, আমি নিজেও জানি বিরাট বড় ভুল করেছি, এই ভুলের ক্ষমা নেই। কিন্তু আপনি আমাকে বললেন যে তোর পরাজয় নিশ্চিত, তখন আমি নিজেকে ঠিক রাখতে পারলাম না। আপনি যখন আমাকে বললেন তোর পরাজয় নিশ্চিত, তখন আপনার উপর ভীষণ রাগ হলো। যখন তোমার সেই ভুলটা আপনি, আমি যখন তোমাকে বললাম তোর পরাজয় এবার নিশ্চিত হয়ে যাবে, কেন বলেছিলাম? হয়ে গেল তোর পরাজয় এবার নিশ্চিত হয়ে যাবে কেন বলেছিলাম? স্পর্ধা আমার নেই, কিন্তু তুমি কি শুনতে পাচ্ছ না? তোর পরাজয় নিশ্চিত হবে আমি কেন বলেছিলাম? তার কারণ যখন ডেডিকেশন, ডিভোশন, ডিটারমিনেশন, কর্ম, নিয়মানুবর্তিতা, কঠোর কঠিন পরিশ্রম দ্বারা যখন তুমি তোমার সফলতাটাকে অ্যাচিভ করলে, তারপর যখন তুমি সফলতাটাকে ডিলিট, মানে আমাদের সফলতার জন্য যে লড়াইটাকে ডিলিট করে দিলে, স্যার সুমন্ত জি চৌধুরীকে যখন তুমি ইগনোর করতে শুরু করলে এবং তোমার আশেপাশের বন্ধু বান্ধব, কাছের মানুষদের যখন তুমি বিশ্বাস করতে শুরু করলে, যারা তোমাকে নরকে পৌঁছে দিচ্ছিল, আমি তখন তোমাকে বলেছিলাম এইভাবে চললে কিন্তু তোর পরাজয় নিশ্চিত। হ্যাঁ হ্যাঁ স্যার, এটা ঠিক, কিন্তু আমি হ্যাঁ তো, তাহলে তার বিনিময়ে তুমি কি করেছিলে? তার বিনিময়ে তোমার ক্ষমতা হয়নি, তোমার 14 পুরুষের ক্ষমতা হয়নি যে আমার হোয়াটসঅ্যাপের মধ্যে তোমার হোয়াটসঅ্যাপ করে কিছু বলার। তুমি অফিস নাম্বারে হোয়াটসঅ্যাপ করে বা ফোন করে তখন তুমি কাঁচা কাঁচা কিস্তি আমার সম্পর্কে বলেছিলে। আজকের দিনে যারা যারা এই টেলিভিশনটা দেখছে, আমি তাদেরকে জিজ্ঞাসা করছি, একটা মানুষ যখন সফল হচ্ছে, যে লড়াইয়ের মধ্যে দিয়ে, সংঘর্ষের মধ্যে দিয়ে আমি হাতে ধরে যাকে সফলতার দরজায় পৌঁছে দিলাম, সে যখন ভুল পথে যাচ্ছে, তখন পিতা হিসেবে, গুরু হিসেবে, টিচার হিসেবে আমি কি তাকে বকাঝকা করতে পারি না? তার বিনিময়ে সে তখন আমাকে ইগনোর করে বা ব্লক করে দিয়ে আমার অফিস নম্বরে আমার নামে সে ফোন করে আমাকে উল্টো পাল্টা কিস্তি মারতে পারে। যখনই সে মারে তার মানে সে পরাজয়ের দিকে এগিয়ে চলেছে। এখন কেঁদে কোনো লাভ নেই বাবা, এখন কেঁদে কোনো লাভ নেই। তুমি আমার সামনে আসবে, আমি এরকম ভাবে তোমাকে কিচ্ছু এখনো বলা যাবে না, কিচ্ছু নয়। তুমি আমার কাছে আসবে, তুমি আসার পর তারপর সামনাসামনি আমি তোমাকে যা বলার তাই। আমি কার জন্য বকাঝকা দিই, কিসের জন্য বকাঝকা দিই? যে মানুষটাকে হাতে ধরে এই ছোট্ট ছোট্ট পায়ে চলতে চলতে ঠিক পৌঁছে যাবে বললাম, যাকে বললাম যে তুমি ভেঙে পড়ো না, আমি তোমার সাথে আছি, অর সিচুয়েশনের মধ্যে যে ছিল, যাকে হাতে ধরে আমি সফলতায়, মানে সফলতার ঘরটাতে পৌঁছে দিয়েছিলাম, দরজাটাতে, সেখানে কেবল সঠিক মতন কর্মের মধ্যে দিয়ে, অনুশাসনের মধ্যে দিয়ে, ডিসিপ্লিনের মধ্যে দিয়ে, পলিসির মধ্যে দিয়ে সেই সফলতাটাকে আরো সফলতার দিকে ইনক্রিজ করবে, তা না করে সে কি করলো? সে ফাটকাকে বিশ্বাস করতে শুরু করলো। ডিস্টার্ব হচ্ছে, যাক ফোনটা একটু বোধহয় ডিস্টার্ব হচ্ছে। নমস্কার। নমস্কার, আমার ডেট অফ বার্থ হচ্ছে 8ই আগস্ট 1965, 10:52। 8ই আগস্ট? হ্যাঁ 8ই আগস্ট, রায়গঞ্জের আমার জন্ম। 10:52 PM? 10:52 PM, রায়গঞ্জে জন্ম। রায়গঞ্জ। আটই আগস্ট 1965, 10:52 PM,
রায়গঞ্জে জন্ম, তাই তো? হ্যাঁ স্যার, একদম 8ই আগস্ট 1965। প্রথমেই যদি আমি খুব ভালো মতো লক্ষ্য করি, সেকেন্ড হাউসে কিন্তু শুক্রের ঘরে রাহু বসে আছে। এবার শুক্র কিন্তু 7 নাম্বার এবং 2 নাম্বার ঘরের অধিপতি গ্রহ, সে কিন্তু 5 নাম্বার ঘরে রবির ঘরে দারিদ্র যোগ সৃষ্টি করেছে, সফলতার জায়গায় হ্যাম্পার হয়ে যাচ্ছে। 4 নাম্বার ঘরটা যদি লক্ষ্য করা যায় তাহলে 4 নাম্বার ঘরটা কিন্তু আমি যেটা দেখতে পাচ্ছি, 4 নাম্বার ঘরটা কিন্তু কর্কটের ঘর, সেখানে সূর্য বসে আছে। তাহলে এবং সূর্য কিন্তু 10 নাম্বার ঘরকে হিট করছে, তাহলে ফ্লাকচুয়েশন কোথায় কোথায় ক্রিয়েট হচ্ছে? জীবনের আনন্দের ক্ষেত্রে 4 নাম্বার ঘর দ্বারা বোঝা যায়। 10 নাম্বার ঘর মানে কি? 10 নাম্বার ঘরকে আমি জংশন বলি, ক্ষেত্রের ঘর। 1610 কানেকশন সার্ভিস ক্ষেত্র, 1710 কানেকশন বিজনেস ক্ষেত্র, 1910 কানেকশন উচ্চশিক্ষার ক্ষেত্র, 1410 কানেকশন আমার জীবনের শান্তির ক্ষেত্র। তাহলে এই ক্ষেত্রে আমি যেটা লক্ষ্য করতে পারছি, তুমি জীবনে কিন্তু শান্তি পাচ্ছ না, যেটা কিন্তু আমি পরিষ্কার লক্ষ্য করতে পারছি। তোমার জীবনটা বর্তমানে কিন্তু চঞ্চল, অস্থির হয়ে রয়েছে, তুমি তোমার জীবনে কিন্তু শান্তি পাচ্ছ না। এখন ব্যাপার যদি খুব ভালো মতন দেখা যায়, 4 নাম্বার ঘর যদি দেখা যায়, 5 নাম্বার ঘর যদি দেখা যায় এবং 9 নাম্বার ঘর যদি দেখা যায়, 9 নাম্বার ঘর কিন্তু বৃহস্পতির ঘরে চন্দ্র বসে রয়েছে এবং সেই বৃহস্পতি কিন্তু 3 নাম্বার ঘরে বসে রয়েছে। তাহলে এটা ডেফিনিট ভাবে বলা যায় তুমি মারাত্মক শিক্ষিত। হ্যাঁ স্যার, কিন্তু তাহলে একটা কথা আমাকে তুমি জানাও, 1965 সালে জন্মেছো মানে তুমি খুব একটা বাচ্চা কচি খোকা নয়। তাহলে যখন তুমি বড় হলে, অর সিচুয়েশনের মধ্যে যখন অর্থনৈতিক ক্রাইসিস হলো এবং অর্থনৈতিক ক্রাইসিসের ফলে যখন তুমি পড়াশোনাটা করতে পারছিলে না ঠিক মতন, বাবা তখন ওভারটাইম করলো, বাবা তখন কর্মের বাইরেও আরো কর্ম করলো তোমার পড়াশোনা, তোমাকে ভালো থাকার জন্য যোগান দেওয়ার। এবং যখন অর্থনৈতিক ফিনান্সিয়াল ক্রাইসিস সৃষ্টি হলো, তোমার মা তোমার সোনার হাটটা বা সোনার আংটিটা বা সোনার বালাটা পর্যন্ত বিক্রি করলো, লক্ষ্য করা যাচ্ছে। 4 নাম্বার ঘরটা কিন্তু চন্দ্রের ঘর, সেখানে সূর্য বসে রয়েছে এবং চন্দ্র কিন্তু 9 নাম্বার ঘরে ভাগ্যস্থানে বসে রয়েছে এবং বৃহস্পতির ঘরে, এবং বৃহস্পতি কিন্তু 12 নাম্বার ঘরের অধিপতি গ্রহ। তাহলে তুমি কি করলে? এই যে মায়ের এত ত্যাগ, বাবা চলে গেলেন, তারপরে তোমার দায়িত্ব ছিল, যেহেতু তখন তুমি কি স্টেবল হয়েছো ফিনান্সিয়াল দিক দিয়ে, তুমি তোমার মধ্যে স্টেবিলিটি এসছে, প্রফেশনালি তুমি তখন সফল। তারপরে তুমি কি করলে? তুমি তারপর বিবাহ করলে। বিবাহ করার পর কি করলে? যদি খুব ভালো মতন শুক্রকে লক্ষ্য করা যায় তাহলে 2 নাম্বার এবং 7 নাম্বার ঘরের অধিপতি গ্রহ দারিদ্র যোগের আন্ডারে। কেবলমাত্র ওয়াইফকে সুখে রাখার জন্য, ওয়াইফের সাথে সুখে থাকার জন্য তখন তুমি কি করলে? তোমার জীবনের জন্য, তোমার শিক্ষার জন্য, আজকে যে লক্ষ লক্ষ টাকা ইনকাম করছো তার পেছনে যে শিক্ষা, সেই শিক্ষার জন্য যিনি সবচেয়ে বেশি সকলের অগোচরে বলিদান দিলেন, সেই মাকে তুমি তখন ত্যাগ করে দিলে, সেই মাকে তুমি তখন ইগনোর করলে, সেই মাকে তুমি অসম্মান করলে। তুমি বিশ্বাস করো যে তুমি কোনোদিন শান্তি পাবে? বুঝতে পারছেন আমার মায়ের বয়স কত? মা বিছানায় পেচ্ছাপ করে ফেলতো, পেচ্ছাপ করতে গিয়ে অনেক সময় পটি করে ফেলতো, এগুলো আমার ওয়াইফকেই ঠিক। আমি বুঝতে পারছি না, একটা মানুষের যখন বয়স হবে তার মধ্যে অসুস্থতা আসবে না? নানান ধরনের অসুস্থতা আসতে পারে, ক্রিটিক্যাল অসুস্থতা আসতে পারে, তা বলে মাকে তুমি তাড়িয়ে দেবে ঘর থেকে? হ্যাঁ, তুমি তাড়িয়ে দিয়েছো, তুমি তাড়িয়ে দিয়েছো। তার কারণ 4 নাম্বার ঘর যদি দেখা যায়, সূর্য দ্বারা যদি ক্যালকুলেশন ক্রিয়েট করা যায়, তাহলে 12 নাম্বার ঘরের অধিপতি গ্রহের ঘরে কিন্তু চন্দ্র বসে আছে এবং 1 2 3 4 5 6 7 সেই চন্দ্র কিন্তু আবার যেটা লক্ষ্য করা যাচ্ছে 3 নাম্বার ঘরকে 9 নাম্বার ঘর, 3 নাম্বার ঘর সহ সপ্তমে হিট করছে বৃহস্পতি, বুধের ঘর বৃহস্পতি, সে 12 নাম্বার ঘরের অধিপতি গ্রহ। তাহলে এখানে যেটা লক্ষ্য করা যাচ্ছে, তোমার বোন আছে, সেই বোনের বাড়িতে তুমি পাঠিয়ে দিয়েছো, বা তাও যদি না হয় তাহলে কোনো আত্মীয়র বাড়িতে তুমি পাঠিয়ে দিয়েছো। এবং সেক্ষেত্রে কি মঙ্গল 6 নম্বর ঘর এবং 1 2 3 4 5 6 7 12 নম্বর ঘরে মঙ্গল হিট করছে। তার মানে মাসে মাসে আমি টাকা দিয়ে দেবো, কিন্তু মায়ের লাফড়াবাজি আমি নিতে পারছি না। হয়তো এই ল্যাঙ্গুয়েজটা ইউজ করনি, কিন্তু এই ভাবধারা তোমার ছিল। তুমি মুখে মুখে কথা বলছো কি আমার? তোমার তো এই ভাবনাধারা ছিল, তুমি তো এই ভাবধারার মানুষ। এবং মা বোনের কাছে পাঠিয়ে দিয়েছো, বোন যদি দুচ্ছাই করে তাহলে কোনো আত্মীয় বাড়িতে থাকবে, বোনের বাড়িতেই আছে তো? হ্যাঁ, বোনের বাড়িতেই তাহলে আছে, এবং মাসে মাসে টাকা পাঠিয়ে দাও যে মায়ের ওষুধ কেনার জন্য, যা কিছুর জন্য, কিন্তু আমার ঘরে আসবে না। আর সেটাকে 2 নাম্বার ঘর দৃষ্টিভঙ্গির জায়গা, 7 নাম্বার ঘর পার্টনারের জায়গা,
তাহলে সেই শুক্র কিন্তু 5 নাম্বার ঘরে বসে রয়েছে, নিজেদের সুখ স্বাচ্ছন্দ্য এবং দূর এত লাফড়াবাজি কে নেবে? তুমি ভুলে যাচ্ছ তুমি তোমার একদিন বয়স হবে, তোমার ওয়াইফের একদিন বয়স হবে। এই যদি তোমাদের চিন্তাধারা হয়, যেই মানুষটা তোমার সফলতার জন্য 90% যার অবদান, তাকে তুমি তাড়িয়ে দিলে, তোমার সুখের সময় ফিনান্সিয়াল সাপোর্ট, তারপর তুমি যখন সফল হয়েছো, তারপর যিনি তোমার জীবনে এসেছে তিনি জীবন সঙ্গিনী হয়ে গেলেন, আর সেই মাকে তুমি গৃহ থেকে ত্যাগ করে দিলে, শান্তির জন্য এটা করতেই হতো। তোমার পরাজয় নিশ্চিত। হয়তো ফিনান্সিয়াল দিক দিয়ে কোনো ডিস্টারবেন্স হবে না, কিন্তু অর্থ যে ইনকাম করছো সেই অর্থটাকে তুমি ভোগ করতে পারবে না, সেই অর্থটা নিয়ে তুমি কখনো সুখী হতে পারবে না। তোমার সন্তান আছে, আমি দেখতে পাচ্ছি সন্তান আছে, সেই সন্তান সুখ জীবনে কোনোদিন তুমি পাবে না। সন্তানও যখন বিবাহ করবে, তোমার বৌমারা যখন আসবে, ঠিক সেরকম ভাবেই তোমাকে, তোমার ওয়াইফকেও ঘর থেকে গেট আউট করবে, করবেই করবে। আজকের দিনে এটা আমি লিখে দিলাম। নমস্কার। নমস্কার স্যার, প্রণাম নেবেন। তাড়াতাড়ি। স্যার আমার জন্ম হচ্ছে 2002 30শে জুলাই মালদাতে। সবাই মালদা নয়, শিলিগুড়ি নয়, এই কি রায়গঞ্জ, অদ্ভুত ব্যাপার। 30শে জুলাই 2002 মালদাতে 8টা 8 PM। 30শে জুলাই 2002 মালদা 8 PM। 8 PM তাই তো? হ্যাঁ 8 PM রাত্রিবেলায় 8 PM আমার জন্ম। স্যার আমি ছিলাম ছোটবেলা থেকে, আমার গলাটা এরকম পাতলা, আমি ছেলে স্যার। প্রথমেই যদি আমি লক্ষ্য করতে পারছি 6 নাম্বার ঘর, 6 নাম্বার ঘরটা কিন্তু সূর্য এবং মঙ্গলের অবস্থান 12 নাম্বার ঘরকে হিট করছে, তার মানে তো তোমার দূরবর্তী স্থানে কর্মের জায়গা লক্ষ্য করা যাচ্ছে। হ্যাঁ স্যার অনেক কাজ আসছে। এবং 10 নাম্বার ঘরে মঙ্গলকে যদি খুব ভালো মতন দেখা যায় তাহলে ভালো স্থানেই রয়েছে, কেতু তার মানে স্যাটিসফ্যাকশনের জায়গা, তাহলে তো দূরবর্তী স্থানে কর্মের জায়গা লক্ষ্য করা যাচ্ছে। হ্যাঁ স্যার শুক্র কিন্তু 7 নাম্বার ঘরে নেগেটিভ, রবির ঘরে বসে রয়েছে 1 2 3 4 5 1 2 3 4 5 6 7, তাহলে কিন্তু লগ্নে হিট করছে এবং শনিকে হিট করছে। তাহলে আমি যেটা লক্ষ্য করতে পারছি, আবার শনি কিন্তু 12 নম্বর ঘরের অধিপতি গ্রহ, তাহলে আমি যেটা লক্ষ্য করতে পারছি প্রেমিকা যেতে বারণ করছে, তাই তো? ভীষণ কাঁদছে স্যার, কাঁদছে, বারণ করছে, আমাকে ছেড়ে থাকতে পারবে না স্যার, আমি কি করব বুঝতে পারছি না। আচ্ছা আমি যেটা দেখতে পাচ্ছি 4 নম্বর ঘরে রাহু শুক্রের ঘরেই বসে রয়েছে এবং শনি কিন্তু 5 নম্বর ঘরে বসে রয়েছে, 1 2 3 4 5 6 7 11th হাউসকে হিট করছে, আবার রাহুর দ্বারা 10 নম্বর 11 নম্বর ঘরও প্রভাবিত হচ্ছে। তাহলে আমি যেটা লক্ষ্য করতে পারছি, আগেও তো তুমি বহুবার বাইরে কাজ পেয়েছো, 2-3টে অপরচুনিটি এসেছিল, কিন্তু আমার প্রেমিকা কিছুতেই যেতে দিচ্ছে না। তোমার প্রেমিকা তোমাকে যেতে বারণ করছে, তাই তো? তোমার প্রেমিকা তোমাকে যেতে বারণ করছে, বাইরেই কিন্তু তোমার কাজ আছে, যেতে বারণ করছে কেন? পরিবেশ পরিস্থিতি তো ভালো নয় স্যার, তাই বাচ্চা ছেলেরা যখন, যারা আমাদের দেশকে রক্ষা করে, তাদেরকে আমি শত সহস্র প্রণাম জানাই। সেই সব সৈনিকরা, এমন অনেকে আছে যারা বিবাহ করার পর ফুলশয্যার রাত পর্যন্ত কাটাতে পারেনি, বাইরে চলে গেছে দেশকে রক্ষা করার জন্য। প্রতি মুহূর্তে যারা জীবন এবং মৃত্যুর মধ্যিখানে দাঁড়িয়ে আছে নিজেদেরকে শহীদ করার জন্য, আমাদেরকে ভালো রাখার জন্য, তারা কি তাহলে মানুষ নয়? তারা তো তোমার চাইতেও বাচ্চা, আমি যেটা আমি দেখেছি, কেননা আমার এরকম ধরনের স্টুডেন্ট রয়েছে, বহু স্টুডেন্ট রয়েছে। তাহলে তারা কি মানুষ নয়? তাদের কি ওয়াইফ নেই? তাদের কি মা বাবা নেই? তাদের কি প্রেমিকা নেই? তাদের কি বউ নেই? তোমার প্রেমিকা বেশি এখানে মানে ইয়ে করছে, হ্যাঁ, খারাপ ল্যাঙ্গুয়েজ চলে আসছে, বেশি দেখাচ্ছে। তোমাকে বাইরেই যেতে হবে। প্রেমিকা কাঁদছে বলে কাজ বন্ধ করে প্রেমিকার চোখের জল মোছাচ্ছ, তারপর যখন কর্মহীন হয়ে বসে থাকবে, আজকালকার মেয়েদের চেনো না, তখন ড্যাং ড্যাং করে অন্য কাউকে বিয়ে করে চলে যাবে, বলবে দোর তোমার খাওয়ার পরবার মুহূর্ত নেই, মাথায় রেখো। একদম সময় নেই। নমস্কার। নমস্কার স্যার, আমি গুজরাট থেকে বলছি। আমার গোল্ডের ব্যবসা, আপনি আমাকে চেনেন। আপনার সাথে আমি হোয়াটসঅ্যাপে প্রতিদিন তো যোগাযোগ রাখি না, কিন্তু জবে থেকে আমি রেমিডি নিয়েছি, বিশেষ করে জবে থেকে আমার গোল্ডের দোকানে দক্ষিণ দিকে আপনার ফটো রেখেছি স্যার। আমি এখন অনেক ভালো আছি স্যার, আমার বিজনেস অনেক ভালো চলছে, এবং আপনার ফটোটা যখন আমি রেখেছি দক্ষিণ দিকে, তবে থেকে কিন্তু শত্রু নিধন হয়ে গেছে স্যার। আমি এখন সব ঠিকঠাক আছে তো? ঠিক আছে, আর বলুন, সব ঠিকঠাক আছে তো? আমি খুব ভালো আছি স্যার। একদম আর সময় নেই, আরেকটা ফোন চলেছে, যাই হোক আমি ফোনটা চট করে ধরি, একদম 25 মিনিট প্রায় হয়ে গেল। নমস্কার। নমস্কার গুরুদেব। গুরুদেব, আমার পরিবারে আমি 7 জনকে নিয়ে থাকি, আমি নিয়ে 7 জন।
আমার স্ত্রী ছাড়া সবাই আপনার ভক্ত, এবং আমরা আমাদের বাড়ির দক্ষিণ দিকে আপনার ফটোও রেখেছি গুরুদেব, কিন্তু আমার স্ত্রী কিছুতেই আপনাকে মানতে চায় না, এবং এমন কিছু অসংলগ্ন কথা বলে যেগুলো আমাদের একদম ভালো লাগে না গুরুদেব। সেই জন্যই কিনা জানি না একদম আর সময় নেই, স্ট্রোক হয়েছে এবং খুব বাজে অবস্থা। আপনি দয়া করে ওকে বাঁচান গুরুদেব। আপনি কিন্তু সবাই আমাকে বিশ্বাস করে, তোমার স্ত্রী অবিশ্বাস করে। অবিশ্বাস করে কি? তোমার স্ত্রী কি আমার কাছে এসেছিল না? তোমার স্ত্রীর সাথে আমি মানে আমার ছোটবেলা থেকে পরিচয়। অবিশ্বাস করে এটা আবার ফোন করে বলার কি দরকার? আর আমার ওপিনিয়ন নেবার দরকার? আজকের একদম সময় নেই, আজকের মতন এইটুকুই। নমস্কার।